হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। তোমরা কোনোরকম স্কিপ না করে ক্লাসটি দেখতে থাকো। আশা করি তোমাদের অনেক হেল্প হবে এবং নতুন নতুন অনেক সেন্টেন্স স্ট্রাকচার জানতে পারবে, গ্রামাটিক্যাল বিষয় জানতে পারবে। এবং যারা বলেছিলে যে তোমাদের পিডিএফ দরকার, তারা আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। সেখানে আমি পিডিএফ প্রোভাইড করে দেবো, সেখান থেকে তোমরা কালেক্ট করতে পারবে। তো চলো, এবং সেটা উইদাউট কস্ট, অর্থাৎ ফ্রিতেই তোমরা পাবে। তো চলো দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি। প্রথমে আছে যে আকরম খেলো চাটনি দিয়ে রুটি। তো আকরম খেলো, অর্থাৎ এখানে খেলো বলতে কিন্তু আমরা খেয়েছিল বলতে পারি। আকরম খেয়েছিল কি চাটনি দিয়ে রুটি, বা আকরম রুটি খেয়েছিল চাটনি দিয়ে। তো এখানে কিন্তু আমরা সিম্পল পাস্ট টেন্সে দেখতে পাচ্ছি সেন্টেন্সটা আছে। তো সিম্পল পাস্ট টেন্সের গঠন যেমন হয় সাবজেক্ট V2 অবজেক্ট দেন রিমেনিং, তো সেইভাবে আমরা শুরু করব। তো কি বলবো যে এখানে সাবজেক্ট তাহলে কি আকরম। তো আকরম সাবজেক্ট, আকরম খেয়েছিল অর্থাৎ V2 হচ্ছে এট, যেটা হচ্ছে ইটের সেকেন্ড ফর্ম। আকরম এট ব্রেড, রুটি খেয়েছিল কি উইথ চাটনি অর্থাৎ চাটনি দিয়ে। তো এখানে হচ্ছে এট হচ্ছে খাওয়া। তো আমরা কিন্তু এইভাবে লিখতে পারি যে আকরম কি কনজিউমড, আকরম কনজিউমড কি ব্রেড, ব্রেড উইথ চাটনি। বা আমরা এইভাবে বলতে পারি যে আকরম took bread with চাটনি। তো তোমাদের যেটা পছন্দ হবে তোমরা সেইভাবে লিখে নিও, এবং এখানে প্রতিটা ওয়ার্ডই কিন্তু তোমাদের কাজে লাগবে, সঙ্গে সঙ্গে সেন্টেন্স স্ট্রাকচারও তোমাদের খুবই কাজে লাগবে। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি হলো তখন বেলা পড়ে আসছে। অর্থাৎ আমরা বলতে পারি যে তখন কি বেলা, তখন বেলা বা দিন কি শেষ হয়ে আসছে। তো যেটা তোমাদের ইচ্ছে, অর্থাৎ এইভাবে লিখলে কিন্তু আমাদের যে সেন্টেন্সের যে অর্থ সেটা আরও বেশি পরিষ্কার আমরা বুঝতে পারছি, এবং আমাদের কিন্তু ট্রান্সলেশন করতে সুবিধা হবে। তো আমরা তাহলে কি লিখব যে দেন দ্য ডে ওয়াজ কামিং টু অ্যান এন্ড, কাম টু অ্যান এন্ড, এর আসলে হচ্ছে কাম টু অ্যান এন্ড, যার অর্থ হলো শেষ হয়ে আসা। তো এখানে যেহেতু আসছিল অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে বোঝাচ্ছে, সেই কারণে আমরা প্রথমে দেন লিখলাম, অর্থাৎ তখন, দ্য ডে এখানে সাবজেক্ট, আর ওয়াজ কামিং টু এন্ড অর্থাৎ শেষ হয়ে আসছিল, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এবং কামিং টু অ্যান এন্ড শেষ হয়ে আসছিল, এটা হচ্ছে ভি এর 1 নম্বর ফর্মের সাথে আইএনজি। তো তারপরে কিন্তু আমরা এটা শেষ করলাম। তো কাম টু অ্যান এন্ডের ক্ষেত্রে আমরা কিন্তু অন্যরকমভাবেও লিখতে পারি। কীরকম? দেন দ্য ডে ওয়াজ পাসিং, দেন দ্য ডে ওয়াজ পাসিং, অর্থাৎ তখন দিন শেষ হয়ে আসছিল। তোমরা এইভাবে লিখতে পারো। সুতরাং যেটা তোমাদের ভালো লাগবে তো সেটাই তোমরা লিখবে, কারণ প্রতিটা জিনিসই তোমাদের খুব কাজে লাগবে, এইভাবে তোমরা লিখবে। চলো পরের বাক্যটি আমরা দেখি। গাছের ফাঁক দিয়ে বাঁকা হয়ে রৌদ্র পড়ে, অর্থাৎ রৌদ্র কিন্তু পড়ছিল, রৌদ্র পড়ছিল। তো এটাও কিন্তু আমরা পাস্ট টেন্সে লিখব। বা রৌদ্র পড়ছে, যদি বর্তমানে আমরা বোঝাই তাহলে আমরা বলবো কি রৌদ্র পড়ছে। তো যেহেতু এখানে পরে, অর্থাৎ আমরা পরে বলতে এখানে আমরা প্রেজেন্ট টেন্সে করে নেব, পাস্ট টেন্সের দরকার নেই। তাহলে কি লিখব? দ্য সান সাবজেক্ট, অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ, দ্য সান ইজ শাইনিং কি গাছের ফাঁক দিয়ে বাঁকা হয়ে, তাহলে বাঁকা হয়ে রৌদ্র পড়ছে। তো আমরা কি বলবো? দ্য সান ইজ শাইনিং কার্ভডলি, কার্ভলি কি বাঁকাভাবে বা বাঁকা হয়ে, কি থ্রু দ্য গ্যাপস অফ দ্য ট্রিজ, গাছের ফাঁক দিয়ে, গাছের ফাঁক দিয়ে রৌদ্র বাঁকা হয়ে পড়ছে। তো এটাকে কিন্তু আমরা অন্যরকমভাবে লিখতে পারি কি দ্য সান ইজ কি গ্লেজিং বা ব্লোয়িংও লিখতে পারি। কি বলবো? গ্লোয়িং, দ্য সান ইজ গ্লোয়িং কার্ভডলি, বা আমরা বলতে পারি স্ল্যান্টিংলি, স্ল্যান্টিংলি থ্রু দ্য গ্যাপস অফ দ্য ট্রিজ, অথবা আমরা বলতে পারি দ্য
sun is glazing কি slantingly through the gaps of the trees, অথবা আমরা বলতে পারি the sun is glittering কি slantingly বা curvedly কি through the gaps of the trees। সুতরাং যেটা তোমাদের সুবিধা হবে, যেভাবে তোমাদের বুঝতে সুবিধা হবে সেইভাবে তোমরা সেন্টেন্সগুলো লিখে নিও। আশা করি তোমাদের অনেক হেল্প হবে। তো চলো পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে প্রকাণ্ড অর্জুন গাছের ওপর কতগুলো বাদর তাদের লম্বা লেজ ঝুলছে। তাহলে আমরা এইভাবে বলতে পারি যে কতগুলো বাদর তাদের লেজ ঝোলাচ্ছে অর্জুন গাছের ওপর থেকে। তো সেটাও কারেক্ট। তো আমরা কি বলবো যে ঝোলাচ্ছে, অর্থাৎ এটা কিন্তু কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এটার গঠন আর লিখলাম না, তোমরা কম বেশি সবাই জানো, এতদিন ক্লাস করছো। তাহলে কি হবে সাম মাঙ্কিস, কিছু বাদর। তো এটা হলো সাবজেক্ট। আর কেন? কারণ এটা কিন্তু প্লুরাল। সাম মাঙ্কিস আর হ্যাঙ্গিং, ঝোলাচ্ছে কি লেজ, দেয়ার লং টেলস, তাদের লম্বা লেজ, অন দ্য হিউজ অর্জুন ট্রি, বড় বা প্রকাণ্ড অর্জুন গাছের ওপর থেকে। তো এখানে সামকে আমরা কী লিখতে পারি? আমরা কিন্তু এইভাবে লিখতে পারি যে ফিউ মাঙ্কিস, অর্থাৎ কিছু বাদর, বা আমরা কিন্তু বলতে পারি কি সেভারাল মাঙ্কিস, অর্থাৎ কিছু বাদর কি আর হ্যাঙ্গিং দেয়ার কি লং টেলস, তাদের যে বড় লম্বা লেজ সেটা তারা ঝোলাচ্ছে। তো এই যে আমরা এটাকে আবার কিন্তু ড্যাংলিংও বলতে পারি, ড্যাংলিং, তাদের লম্বা লেজ ঝোলাচ্ছে, লং টেলস। তো লং টেলসকে আমরা কিন্তু লেন্দিও বলতে পারি, লেন্দি টেলস, বা আমরা কি বলতে পারি, আমরা লং লেন্দি, বা আমরা কিন্তু টলও বলতে পারি, টল টেলস কি অন দ্য হিউজ অর্জুন ট্রি। তো অর্জুন ট্রিকে আমরা অর্জুন ট্রি বলি, তবুও এর আমরা সায়েন্টিফিক নেম জানবো। সায়েন্টিফিক নেম, আমাদের সায়েন্টিফিক নেম জেনে রাখা দরকার, সেটা হচ্ছে কি টার্মিনালিয়া অর্জুনা। তাহলে কি লিখলাম যে অর্জুন গাছের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে টার্মিনালিয়া অর্জুনা। তো আমরা কিন্তু এইভাবে অনেকগুলো ওয়ার্ডের পাশাপাশি কিভাবে আরও অনেকগুলো সেন্টেন্স এটাকে প্রকাশ করতে পারে সেটা আমরা দেখলাম, এবং সাথে সাথে তোমরা লিখেও নেবে, কারণ এইভাবে তোমাদের প্রচুর হেল্প হবে। এবং একটা সেন্টেন্সকে একাধিকভাবে যে লেখা যায় তার বিভিন্ন ধরনের স্ট্রাকচার তোমাদেরকে আমি দেখালাম। চলো পরের বাক্যটি আমরা লক্ষ্য করি। পরের বাক্যটি আছে শক্তিবাবু কিছু দূর গিয়ে দেখলেন একটা ছোট সোতা বলতে কি এখানে ছোট স্রোতযুক্ত নদীকে আমরা কিন্তু সোতা বলি। তো এখানে যেহেতু একটা সেন্টেন্সে আমরা দুটো ভার্ব আনতে পারবো না, ওর জন্য একটা ভার্ব, অর্থাৎ গিয়ে, এই যে গিয়ে যেটা কিনা ইনকমপ্লিট ভার্ব আমরা দেখতে পাচ্ছি, ইনকমপ্লিট ভার্ব, যেটাকে আমরা কিন্তু বলছি কি পার্টিসিপল। সেই পার্টিসিপল ফর্ম ব্যবহার করব, এবং পার্টিসিপল ফর্ম ব্যবহার করে অর্থাৎ ভার্বের সাথে মেন ভার্ব গো, তার সাথে আইএনজি যুক্ত করে আমরা কি করব গোয়িং। তো কি হবে গোয়িং আ লিটল ফার, অর্থাৎ কিছু দূর গিয়ে শক্তিবাবু এখানে সাবজেক্ট হচ্ছে শক্তিবাবু, আর দেখলেন এটা হচ্ছে V2 অর্থাৎ মেন ভার্ব। শক্তিবাবু স্ট্রিমলেট, অর্থাৎ একটা ছোট ঝর্ণা বা একটা ছোট স্রোতযুক্ত নদী দেখতে পেলেন, স্রোতযুক্ত নদী। তো ছোট স্রোতযুক্ত একটা নদী দেখতে পেলেন। তাহলে কি গোয়িং আ লিটল ফার শক্তিবাবু এ স্ট্রিমলেট, অর্থাৎ কিছু দূর গিয়ে শক্তিবাবু একটা ছোট স্রোতযুক্ত নদী দেখতে পেলেন বা সোতা দেখতে পেলেন। তো এই লিটল ফারকে আমরা কিন্তু কি লিটল ফার্দারও লিখতে পারি, লিটল ফার্দার। তো তোমরা এগুলো লিখে নিও, এবং আশা করি তোমাদের ক্লাসটি খুবই ভালো লাগছে। আজকের ক্লাসটি একটু অন্যরকমভাবে করাচ্ছি। তো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে থাকো, আর চ্যানেলের পাশে থাকো। চলো পরের বাক্যটি আমরা লক্ষ্য করি। পরের বাক্যটি আছে তাতে 1 হাঁটুর বেশি জল হবে না। তাতে বলতে কি সেই স্ট্রিমলেট বা সেই স্রোতযুক্ত নদীতে কি 1 হাঁটুর বেশি জল হবে না। তাহলে সেখানে আমরা বলবো যে সেখানে কি সেই নদীতে বা সেই স্রোতযুক্ত নদীতে কি 1 হাঁটুর বেশি জল হবে না। তো আমরা এইভাবে লিখলে কিন্তু সেন্টেন্সটা আরও বেশি ভালো হবে এবং আমাদের কাছে বুঝতে সুবিধা হবে। তো আমরা সেইভাবে লিখি যে যেহেতু অব্যক্তিগত, তো আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে শুরু করব। কারো ব্যক্তিগত না থাকলে সেটা আমরা দেয়ার দিয়ে শুরু করি স্থান বোঝাতে। তাহলে দেয়ার কি দেয়ার উইল নট বি মোর দ্যান এ নি ডিপ। এ নি ডিপ বলতে কি 1 হাঁটু, 1
হাঁটু, এক হাঁটু হচ্ছে নি ডিপ। তাহলে কি দেয়ার উইল নট বি মোর দ্যান এ নি ডিপ ওয়াটার, এক হাঁটু জলের বেশি হবে না সেখানে, ইন দ্যাট স্ট্রিমলেট, অর্থাৎ সেই স্রোতযুক্ত নদীতে বা সেই ঝর্ণাতেও বলতে পারো সেখানে। আর উইল নট বি অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স সেখানে বোঝাচ্ছে। আর উইল বি বা শ্যাল বি আমরা কখন ব্যবহার করি? উইল বি বা শ্যাল বি আমরা ব্যবহার করি ভবিষ্যৎকালে। কি ভবিষ্যৎকালে কোনো অবস্থাকে নির্দেশ করতে আমরা শ্যাল বি বা উইল বি এর ব্যবহার করি। যেমন হি উইল বি এ গুড বয়, বা ইট উইল বি ভেরি গুড কন্ডিশন, ইট উইল বি এই টাইপের আর কি, অর্থাৎ কোনো কন্ডিশনকে নির্দেশ করতে ভবিষ্যতে যেটা হবে, তো সেই টাইপের সেন্টেন্স লিখতে আমরা শ্যাল বি উইল বি ব্যবহার করি। তো চলো এর পরের বাক্যটি আমরা লক্ষ্য করি। তার ধারে বালি, তার ধারে বলতে কি তার প্রান্ত বা তার কিনারায় বালি, বা তার যে শোর রয়েছে সেখানে বালি। তাহলে কি বলবো? দেয়ার ইজ স্যান্ড অন ইটস এজ। তো এটাকে আমরা কি দেয়ার ইজ স্যান্ড, অর্থাৎ এটাও কিন্তু যেহেতু অব্যক্তিগত, সেই কারণে আমরা অব্যক্তিগত হওয়ার কারণে কিন্তু আমরা সেখানে ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে শুরু করেছি। তাহলে দেয়ার ইজ স্যান্ড অন ইটস এজ। তো ইজ কেন ব্যবহার করা হয়েছে? ইজ কারণ এটা একটা ম্যাশকে বোঝাচ্ছে, ম্যাশ বা ইউনিটকে আইডেন্টিফাই করছে, এই কারণে কিন্তু আমরা স্যান্ডের আগে ইজ ব্যবহার করেছি। দেয়ার ইজ স্যান্ড অন ইটস এজ, এজ হচ্ছে ধার, বা আমরা কিন্তু এইভাবে বলতে পারি যে দেয়ার ইজ স্যান্ড কি অন ইটস ব্যাঙ্ক বলতে পারি, বা দেয়ার ইজ স্যান্ড অন ইটস কি শোর বলতে পারি, শোর। তাহলে ব্যাঙ্ক, শোর, বা আমরা কি বলতে পারি? এজ। দেয়ার ইজ স্যান্ড অন ইটস ব্যাঙ্ক, দেয়ার ইজ শোর, দেয়ার ইজ স্যান্ড অন ইটস শোর, দেয়ার ইজ স্যান্ড অন ইটস এজ। তো সমস্ত সেন্টেন্সই কারেক্ট, এবং তোমরা এগুলো লিখে নিও। যত বেশি লিখবে, যত বেশি জানবে, যত বেশি সেন্টেন্সের প্রকারভেদ জানবে, তত বেশি তোমাদের স্পিড বাড়বে। তো চলো পরের বাক্যটি আমরা লক্ষ্য করি। পরের বাক্যটি হলো সেই বালির ওপর বড় বড় থাবার দাগ। তো বড় বড় থাবা কি দাগ, অর্থাৎ সেখানে কিন্তু বড় বড় থাবার দাগ আছে বলতে কিন্তু আমরা বা হয়, আছে বা হয় এরকম বোঝাতে কিন্তু আমরা অ্যাম ইজ আর ব্যবহার করি, ইজ বা আর। কিন্তু যেহেতু এখানে বড় বড় থাবা, বেশ কয়েকটি থাবার কথা বলা হচ্ছে, তো সেই কারণে আমরা আর ব্যবহার করব। আর যেহেতু কোনো ব্যক্তিগত নয়, অব্যক্তিগত, তো দেয়ার দিয়ে শুরু করব। তো দেয়ার আর কি বিগ পস, অর্থাৎ বড় বড় থাবার কি দাগ, থাবার দাগ, অর্থাৎ বিগ পস প্রিন্টস। এখানে কিন্তু অ্যাপোস্ট্রোফি এস হবে, কারণ থাবার বলা হচ্ছে, একটা র আসছে, তো সেই কারণে আমরা লিখলাম দেয়ার আর বিগ পস প্রিন্টস, অর্থাৎ সেখানে বড় বড় থাবার দাগ বা ছোপ বা চিহ্ন অন দ্যাট স্যান্ড, ওই বালির উপরে রয়েছে বা সেই বালির উপরে রয়েছে। তো এখানে আমরা প্রিন্টসকে কিন্তু আমরা বলতে পারি সাইন। তো দেয়ার আর বিগ পস কি বলতে পারি? সাইন্স চিহ্ন, বা আমরা বলতে পারি কি সিম্বলস, অর্থাৎ চিহ্ন বলতে পারি, বা প্রিন্টস অর্থাৎ আমরা কি বলতে পারি? আমরা ছোপ বলতে পারি, বা আমরা কিন্তু মার্কসও বলতে পারি, মার্কস বলতে পারি, বা আমরা কিন্তু ইমপ্রেশনসও বলতে পারি, ইমপ্রেশনস। অর্থাৎ যেটা সুবিধা হবে সেটা তোমরা লিখে নেবে, এবং প্রতিটা সেন্টেন্স, প্রতিটা ওয়ার্ডই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি বিভিন্ন ধরনের আজকে বিভিন্নভাবে সেন্টেন্স যে লেখা যায় সেই ধরনটা তোমাদেরকে দেখাচ্ছি, এবং গ্রামাটিক্যাল বিষয়টাও সঙ্গে সঙ্গে বুঝিয়ে দিচ্ছি। আশা করি তোমাদের ক্লাসগুলি ভালো লাগছে। তো এই ধরনের প্রতিনিয়ত ক্লাস পাওয়ার জন্যই অবশ্যই পাশে থেকো, এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। লাইক কমেন্ট শেয়ার কিন্তু খুবই প্রয়োজনীয়, কারণ তোমাদের কাছে যেমন ক্লাসগুলি আমি ফ্রিলি প্রোভাইড করছি, ঠিক তেমনিভাবে লাইক কমেন্ট শেয়ার তো তোমরা অবশ্যই করতে পারো, কারণ সেটাই কিন্তু আমার মোটিভেশন। চলো পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে নিশ্চয় বাঘের থাবা। তাহলে কি এখানে কিন্তু যে ভার্ব সেটা কিন্তু সাইলেন্ট, তাহলে নিশ্চয় বাঘের থাবা হবে। আমরা যদি বলি কি, আমরা বলি যে সেগুলি নিশ্চয় বাঘের থাবা হবে, আর এখানে সেগুলি কিন্তু উজ্জ্ব আছে। তাহলে কি সেগুলি নিশ্চয় বাঘের থাবা হবে, অর্থাৎ ওই যে তার ছাপ, অর্থাৎ যে পস ইমপ্রেশনস বা মার্কস, সেগুলো নিশ্চয়ই বাঘের থাবা হবে। তো এমনটাই বোঝাচ্ছে। তাহলে কি আমরা বলবো দিস মাস্ট বি, অর্থাৎ এগুলো অবশ্যই হবে। তো মাস্ট হচ্ছে অবশ্যই বোঝাতে বা নিশ্চয়ই বোঝাতে, অর্থাৎ কিছুটা শিওরিটি থাকে অবশ্যই। তো সেই ক্ষেত্রে আমরা দিস মাস্ট বি টাইগার্স পস, অর্থাৎ সেগুলো নিশ্চয়ই কি বাঘের থাবা হবে, সেগুলো নিশ্চয়ই বাঘের থাবা হবে। তো দিস মাস্ট বি টাইগার্স পস এইভাবে লিখলাম। তো আশা করি তোমাদের
ক্লাস ভালো লেগেছে এবং যারা প্রথম তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, এবং যারা প্রতিনিয়ত ক্লাস দেখো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করতে থাকো, এবং এই ধরনের ক্লাস তোমাদের আসতে থাকবে যতদিন না পিএসসি ক্লার্কশিপের মেন্স পরীক্ষা আসে ততদিন পর্যন্ত। এইভাবে ক্লাসের ঝড় তুলে দেবো তোমাদের, এবং তোমাদেরকে হেল্প করব যতটা পারি ততটা, যতদিন না তোমরা পরীক্ষায় বা পরীক্ষায় তোমরা যাচ্ছ তার আগে পর্যন্ত হেল্প করে যাব। আশা করি তোমরা কমন পাবে এবং এখান থেকে তোমরা খুব দ্রুত ট্রান্সলেশনগুলো অ্যাটেম্প্ট করে আসতে পারবে, যেহেতু 1 ঘন্টায় 6টা রাইটিং থাকে, খুব টাফ ব্যাপার। কিন্তু রাইটিংয়ে বা অর্থাৎ বিশেষ করে ট্রান্সলেশনে যদি 2টো ট্রান্সলেশনে ফুল মার্কস পাওয়া যায় তো তোমার নাম্বার কিন্তু অনেকটাই টেনে দেবে। এবং অবশ্যই যে টেলিগ্রাম গ্রুপ, সেই টেলিগ্রাম গ্রুপে আমার যুক্ত হয়ে যাও। এই টেলিগ্রাম গ্রুপে আমি সমস্ত যে পিডিএফগুলো আছে সেই পিডিএফগুলো কিন্তু ফ্রি অফ কস্টে প্রোভাইড করব, এবং সেখানে তোমরা যাদের দরকার তোমরা এগুলো ডাউনলোড করে নিও এবং বাড়িতে বারবার প্র্যাকটিস করতে থাকো। অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টস করো, সেই কমেন্টসে আমি রিপ্লাই দেবো কার কী সমস্যা আছে। তো ধন্যবাদ, চলো দেখা হচ্ছে পরের ক্লাসে।